গত ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার সমতা, অ্যাসিড ক্ষার ও সমতা সম্পর্কে জেনেছি। এখন অ্যাসিড ক্ষার সমতা থেকে আমরা আলোচনা করব ক্ষার ও ক্ষারক সম্পর্কে। প্রথমে আসি ক্ষারক কি। ক্ষারক কি? ক্ষারক হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, তাকে ক্ষারক বলে। আমি আবার বলতেছি, ধাতু ও ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের, এটা ধাতু থাকবে, ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক। ধাতু কি? ধাতু হচ্ছে সোডিয়াম, যেমন সোডিয়াম ধাতু। ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক হচ্ছে PH4 এটা। এখন প্লাস ধাতুর মতো ক্রিয়াশীল একটি যৌগমূলক ফসফেট। আসো তাহলে এর অক্সাইড ও হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, যেমন এটা OH সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড। ধাতুর মতো একটা অক্সাইড রয়েছে, সোডিয়াম অক্সাইড, এটাও একটা ধাতুর মতো ক্রিয়াশীল ধাতু। ধাতুর সাথে অক্সাইড যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হয়ে অক্সাইড যৌগ গঠন করেছে, ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করেছে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে ধাতুর সাথে, এখানে ফসফোনিয়াম অক্সাইড তৈরি করেছে, হাইড্রোক্সাইড তৈরি করেছে। এটা এই যৌগটা, বা আমরা এটাও লিখতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটি ক্ষারক হিসাবে ধরা যেতে পারে, ক্ষার হিসাবে ধরা যেতে পারে। তো এটা তাই এখানে লেখা আছে, এটার জন্য শুধু এই কথাটির জন্য এই কথাটি আসছে, ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক। ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়াম, NH4 অ্যামোনিয়াম। এর সাথে যদি OH থাকে তাহলে তারা ক্ষার হয়ে যাবে। এখন আসো আমরা আসি, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্ষার অথবা ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার অথবা ক্ষারক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং ক্ষারক। তখনই ক্ষারক বা ক্ষার হবে যখন এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। তাহলে এদের সাথে একটা অ্যাসিড বিক্রিয়া ঘটায়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া ঘটাও, তাহলে কি হবে? তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা উৎপন্ন হবে। দেখো আমরা লবণ পানি হয়ে যাবে, না হয় তারা ক্ষার বা ক্ষারক হবে না যখন তারা অ্যাসিড। এখানে একটা অ্যাসিড একই রকম ভাবে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একই বিক্রিয়া ঘটবে, যেমন সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এই বিক্রিয়াটা আমরা অনেক আগেই সুস্পষ্ট ধারণা লাভ করেছি, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তারপরে আছে এখানে আমরা অন্য একটা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, খুব গুরুত্বপূর্ণ একটি যৌগ নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ। এখন কি হবে? তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট এবং উৎপন্ন হবে কি? পানি। তাহলে একটা বিষয় বুঝতে পারছি, আমি আবার রিপিট করছি, ক্ষারকটা কি? ক্ষারকটা হচ্ছে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের সাথে অক্সাইড, যেমন অক্সাইড, এখানে একটা অক্সাইড, এবং হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার এরা বিক্রিয়া কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে। শুধু তারা অক্সাইড হলো না, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরকম লবণ এবং পানি তৈরি। এটা একটা লবণ, কারণ আমরা আগেই জেনেছি ধাতব ক্লোরাইড লবণ, পানি হয়েছে, ধাতব ক্লোরাইড লবণ, এটা পানি হয়েছে। তাহলে এটাকে আমরা ক্ষারক হিসেবে ধরে নিতে পারি। এখন আসো ক্ষার কি? ক্ষার সম্পর্কে জানি। ক্ষার হচ্ছে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের শুধুমাত্র হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, শুধুমাত্র হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে ধাতু সাথে হাইড্রোক্সাইড আছে, ধাতুর সাথে হাইড্রোক্সাইড আছে।
তাহলে এরা কি ক্ষার, এরা উভয় হচ্ছে ক্ষিকার। এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, উভয় হচ্ছে ক্ষার। এখন এই বিস্তারিত থেকে এই ক্ষার এবং ক্ষারক থেকে এই ক্ষারটা এবং এইখানকার ক্ষারকটা থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারবো সেই সিদ্ধান্ত হচ্ছে যে ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই হচ্ছে ক্ষারক। একটা যে সিদ্ধান্ত আসতে পারবো সেটা হচ্ছে কি সকল, কারণ কারণ ধাতু ও ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ হাইড্রোক্সাইড এবং অক্সাইড এরা হচ্ছে ক্ষারক, আবার শুধুমাত্র হাইড্রোক্সাইড হচ্ছে কি ক্ষার। তাহলে সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক, এই কথাটা আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসিড ক্ষার সমতা বিষয়ে আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারের রাসায়নিক ভূমিকা। আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, ক্ষার দ্রবীভূত অবস্থায় দ্রবণীয় অবস্থায় কাজ করে, কোনো কিছুতে দ্রবণীয় অবস্থায় কাজ করে। তাই ক্ষার যখন কঠিন অবস্থায় থাকে তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, ক্ষারের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। যখন ক্ষারকে দ্রবীভূত করা হবে কোনো পানিতে, ফার্স্ট স্টেপে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ক্ষার কঠিন অবস্থায় মুক্ত ইলেকট্রন থাকে না। তাই ক্ষারের যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে, এক নাম্বার একটা ধর্ম হচ্ছে ক্ষার অ্যাসিড ক্ষয়কারক ধর্ম প্রদর্শন করে, দুই নাম্বার কাপড় চোপড়ের ক্ষয় হতে পারে, চোখে গেলে চোখ নষ্ট হতে পারে, এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। কিন্তু এই ঘটনা সবসময়ই যে কাজটা হবে সেটা হচ্ছে দ্রব্যভূত অবস্থায় করতে হবে। ক্ষার অবশ্যই ক্রিয়াশীল দ্রবণীয় অবস্থায়। তাহলে যদি আমরা দ্রবণীয় অবস্থায় কাজ করি, ক্ষার কঠিন অবস্থায় কোনো কাজ করবে না, কারণ তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। আসুন আমরা মুক্ত ইলেকট্রন তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? এই ক্ষারটাকে অবশ্যই আমাদের দ্রবণীয় কোনো পানিতে দ্রবীভূত করতে হবে। পানিতে যদি আমরা ক্ষারটাকে দ্রবীভূত করি উৎপন্ন হবে পটাশিয়াম আয়ন, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডটি ক্ষার, আমরা আগেই জেনেছি ধাতব হাইড্রোক্সাইড ক্ষার হয়ে থাকে। তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। এই হাইড্রোক্সাইড আয়ন ধনাত্মক আয়ন উৎপন্ন করে, এই হাইড্রোক্সাইড ঋণাত্মক আয়ন উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন তৈরি হবে, এখানে ধনাত্মক সোডিয়াম আয়ন তৈরি হবে, তারপরে এখানে ঋণাত্মক হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে এবং মুক্ত ইলেকট্রন তৈরি করবে, যেটা আমরা আবার মুক্ত ইলেকট্রন তৈরি করবে। তো মুক্ত ইলেকট্রন তৈরি করলে তৈরি করে ক্ষারের যে রাসায়নিক ধর্ম সেটা প্রদর্শন করতে পারবে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার, যেমন তার ক্ষয়কারক ধর্ম আছে, ময়লা পরিষ্কারক, এই ধর্মগুলো সে প্রদর্শন করতে পারবে। তো এখন দেখি ক্ষার এই যে ধর্মগুলো রয়েছে, আমরা ক্ষারের ক্ষয়কারী কিছু ধর্ম রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। ক্ষারের ক্ষয়কারী ধর্ম হচ্ছে অ্যাসিড এবং ক্ষার উভয়ই যদি দ্রব্যভূত অবস্থায় হয় তো তারা ক্ষয়কারক ধর্ম প্রদর্শন করবে, যেমন হতে পারে কাপড় চোপড় ক্ষয় হতে পারে, চোখে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। এবং এই অ্যাসিড এবং ক্ষার আরও জিনিস, সেটা হচ্ছে যদি অ্যাসিড এবং ক্ষার উভয়ই যদি পানিতে বা পুকুরের পানিতে মিশে তাহলে অ্যাসিড যদি মিশে অ্যাসিড মিশে তাহলে পুকুর অ্যাসিডীয় হয়ে যাবে। যদি ক্ষার মিশে তাহলে অ্যাসিডীয় হয়ে যাবে। যদি ক্ষার মিশে তাহলে ক্ষারীয় হয়ে যাবে। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছি, অ্যাসিড এবং ক্ষার উভয়ই যদি এককভাবে কোনো যৌগের পুকুরে বেশি হয়ে যায় তাহলে অ্যাসিডীয় হলে, অ্যাসিড বেশি হলে তাহলে অ্যাসিডীয় হয়ে যাবে, ক্ষার বেশি হলে ক্ষারীয় হয়ে যাবে। এই বিষয়টা আমাদের কমপ্লিটলি বুঝতে হবে যে এই বিষয়টা আমাদের ঘটে থাকে যে অ্যাসিডীয় হয়ে যাবে। এগুলা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের ক্ষয়কারী ধর্ম, পুকুরের পানিকে নষ্ট করে দিবে বা পুকুরের মাছ মরে যেতে পারে, বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। তবে অ্যাসিড এবং ক্ষার যদি সমতা বিরাজ করে তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আসো আমরা দেখব ক্ষারের সাথে বিভিন্ন ধাতব লবণের বিক্রিয়া।
ধাতব লবণ বলতে গেছে ধাতুর সাথে কোনো ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক। কিছু যৌগমূলকের নাম আমি বলি, যেমন যৌগমূলকগুলো আমরা লিখে রাখলে ভালো। যৌগমূলক যেমন নাইট্রেট একটি যৌগমূলক, তারপরে আছে সালফেট একটি যৌগমূলক, তারপরে কার্বনেট একটি যৌগমূলক। এই যৌগমূলকগুলো আছে আমাদের, এটা আমরা আগেই জেনেছি। আমরা এই প্রথম ক্লাসেই আমরা দেখেছিলাম যে এই যৌগমূলকগুলা যদি কোনো ধাতু যেমন অ্যালুমিনিয়াম ধাতুর সাথে যুক্ত থাকে, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রেট আছে, তাহলে ধাতব লবণের সাথে এই হাইড্রো অক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে সেটা আমরা একটু দেখব। এখন ঘটনা হচ্ছে যে এই ধাতব হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা দ্রবীভূত অবস্থায়, এই চিত্র দ্বারা বুঝেছে এটা দ্রবীভূত অবস্থায় থাকবে। এখন দ্রবীভূতটা আমরা কিভাবে বুঝবো? এক গ্লাস পানির মধ্যে যদি দেখা যায় যে আমরা কিছু বালি মিশ্রিত করি, দেখা যায় বালিগুলো এখানে জমা পড়ে আছে। এটা হচ্ছে বালি, এটা হবে পানিগুলো হবে উপরে। তাহলে নিচে যদি এভাবে জমা পড়ে থাকে তাহলে বুঝবে এটা দ্রবীভূত অবস্থায়। ঠিক একই রকম ভাবে এই দুটা দ্রবণ যখন একটা যোগ করা হবে, নিচে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত আকার থাকবে, তাই আমরা এই চিহ্নটা ব্যবহার করেছি। এই চিহ্নটা হচ্ছে এখানে কোনো অদক্ষেপ তৈরি হবে বা দ্রবীভূত অবস্থা অদক্ষেপ তৈরি হবে, আর উপরে থাকবে পানি। এখন এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হবে, উপরে পানি থাকবে। তো এভাবে এই অদক্ষেপ আকারের জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। এখন আসা যাক, এখানে আমরা দ্রবীভূত অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধাতব লবণ অ্যালুমিনিয়াম নাইট্রেট বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এখন আসা যাক আমরা এই বিক্রিয়া এভাবে আমরা এই বিক্রিয়াগুলো রাসায়নিকভাবে পরিবর্তন হতে থাকে। আমরা আরেকটা ধাতব লবণ লক্ষ্য করি, আমরা এখানে লক্ষ্য করছি আয়রন নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে আয়রন নাইট্রেট লিথিয়ামের সাথে এটা বিক্রিয়া ঘটায় সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটি আমরা ঘটিয়ে থাকি। এখন আমরা এটাকে একটু পরিবর্তন করি, কি করা যায়? তাহলে এটা উৎপন্ন হবে আয়রন সালফেট, এটা একটা অদক্ষেপ আকারে তৈরি হবে। এখানে তৈরি হবে হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড যাকে বলে। এখানে আমরা আরেকটা জিনিস তৈরি করতে পারবো, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে যুযুনি 3 ব্যবহার করেছি, তাই এটার নাম হবে ফেরিক হাইড্রোক্সাইড। কারণ যুযুনি ফেরিক হাইড্রোক্সাইড হবে এটার নাম। এটা একটা অদক্ষেপ তৈরি হবে, তাই চিহ্নটা হচ্ছে অদক্ষেপ, নিচে তলানিতে জমা থাকবে। এখানে সোডিয়াম নাইট্রেট হয়েছে, এটা হয়েছে এভাবে। এই বিক্রিয়াটাই আমরা যেটা লক্ষ্য করতেছি যে আয়রন নাইট্রেট, এটা হচ্ছে ফেরাস নাইট্রেট, এটার নাম হবে ফেরাস, যেহেতু যুযুনি 2 ব্যবহার করা হয়েছে। ফেরাস নাইট্রেট এটা একটা ধাতব লবণ, এর সাথে বিক্রিয়া করে এখানে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এই হচ্ছে আমাদের ক্ষারের সাথে। এভাবে আরো অনেক লবণকে দেখিয়ে আমরা লবণের সাথে এই ক্ষারের বিক্রিয়া ঘটাইতে পারি এবং রাসায়নিক পরিবর্তনগুলো আমরা এভাবে করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারে ক্ষার সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা আরো বিস্তারিত